বারান্দার রেলিং ধরে আকাশের পানে তাকিয়ে আছে অর্পণা। চোখে উপচে পড়া জল আর ঠোঁটে বিরহের গান। সত্যি তো, তার নানান বাহানায় অর্পণার জায়গাটা কোথায়? না, নেই, কোথাও নেই। অর্পণা তো ভোরে ঝরা শুকনো পাতার মতো ঝরে পড়ছে। সে- সেটা কুড়িয়ে নেবার জন্য হলেও সে আসবে না, আর আসবে না। ভালোবাসা চাইবে না। কোলে মাথা রেখে হাত টেনে চুলের ভাঁজে রেখে হাত বুলিয়ে দেবার বায়না করবে না। প্রতি সপ্তাহে ক্লিন শেভ করার জন্য সেফ জেল নিয়ে ছুটাছুটি করা হবে না। কারণ লোকটা এখন তার জলাইন বরাবর সুন্দর করে দাড়ি কাটবে। এবড়ো থেবড়ো কাকে কাওয়া চুলের মতো হেয়ার কাট দেওয়া হবে না। কারণ এখন লোকটা দামি সেলুনে নিজের চুলের আয়তন মাপবে। গোসলের সময় পানি ছিটিয়ে ভিজিয়ে দেবার যন্ত্রণা ভোগ করতে হবে না। কারণ সে অর্পণাকে ছাড়া বাঁচতে শিখে গিয়েছে। রোজ 3 বেলা খাবার নিয়ে একটা দানবকে বকাবকি করে খাওয়াতে হবে না। রোজ রাতে সাপের মতো আষ্ঠে পৃষ্ঠে জড়িয়ে ধরার জন্য সে আর রাগ করবে না। সকালে ভার্সিটি যাবার তাড়া দেখালে সে আর বলবে না হাজবেন্ড আগে নাকি ভার্সিটি আগে। আর কিচ্ছু হবে না। আগের মতো ভালোবাসা হবে না, ভালো থাকা হবে না, কিচ্ছু হবে না, কিছুই না। তবুও সে ভালো থাকুক, নিজের জীবনটা গুছিয়ে নিক। অর্পণা না হয় নাই থাকলো। দুঃখের সময় কাছে রেখেছে বলে সুখের সময়ও রাখতে হবে এমন তো কোনো কথা নেই। ইদানিং অর্পণার শরীরটা খুব খারাপ যাচ্ছে। টানা 6 দিনের জ্বর শেষে শরীরটা বড্ড দুর্বল হয়ে পড়েছে। এখনও কেমন জ্বর জ্বর অনুভব হচ্ছে। হয়তো আবারও জ্বর আসবে। আজ 10টা দিন ধরে বাড়ি ফিরে না দীপ। বিহানের কাছে কল দিয়ে জানতে পেরেছে দীপ নাকি 3 দিন আগে জয়পুরহাট থেকে ঢাকায় ফিরেছে। তবে বাড়িতে আসেনি। তিনি বর্তমানে নিজের ফ্ল্যাটে আছেন। কবে আসবে জানতে চাইলে বিহান ভাই জানালেন এই বিষয়ে তিনি নিজেও জানেন না। এরপর কল কেটে দিয়েছে অর্পণা। আর কিছুই জানার নেই, আর কিছুই বোঝার নেই। নিশ্চয়ই অর্পণা মির্জা বাড়িতে আছে বলে উনি বাড়িতে ফিরতে চাচ্ছেন না। ইটস ওকে, এমনটা তো হওয়ারই ছিল। অর্পণা কিছুই মনে করেনি। একটুখানি রাগও হচ্ছে না, আর না কষ্ট হচ্ছে। তাকে নিয়ে যখন ওনার এত সমস্যা, তখন সে না হয় নিজের মতো নিজের রাস্তায় হাঁটা ধরবে। তারপর নিশ্চয়ই উনি বাড়ি ফিরবেন ভেবেই মলিন হাসল অর্পণা। পরপর বারান্দা ছেড়ে রুমের ভেতর এলো। এগিয়ে গিয়ে বিছানার তলা থেকে একটি ট্রলি বের করলো। এটা অনেক আগেই কিনে রেখেছিল সে। যেখানে ফলাফল আগে থেকেই জানা, সেখানে এত ভনিতা করা মানায় না। ওয়াশরুমে ঢুকে ওপাশের রুম থেকে নিজের টাকায় কিনা জামা কাপড় আর প্রয়োজনীয় জিনিসপত্রগুলো এনে ট্রলিতে ভরে নিল। কাপড় গোছাতে নিয়ে 2 হাতের দিকে খেয়াল করলো তার হাতে জ্বলজ্বল করছে দ্বীপের নামে পড়া চুড়ি, নাকে চকচক করছে দামি হীরার নাকফুল, কানে একজোড়া সুন্দর কানের দুল, গলায় পেন্ডেন্ট সহ স্বর্ণের চেন। এগুলো একটাও তার নিজের টাকায় কেনা নয়। সব কয়টা মাহিদ মির্জা মানে অর্পণার শ্বশুর দিয়েছে তাকে। এই মানুষটা খুব ভালো। সাথে চাচা শ্বশুরগুলো বড্ড অমায়িক মানুষ। শাশুড়ি নামক চাচির শাশুড়ির মাঝে মামা গন্ধ পাওয়া যায়। তবে অর্পণা কখনো সেই ঘ্রাণ গ্রহণ করতে চায়নি। কিভাবে গ্রহণ করত? গ্রহণ করতে গিয়ে যদি ওনাকে মায়ের জায়গা দিয়ে বসতো, তাহলে আজ ছেড়ে যেতে তার বড্ড কষ্ট হতো। 2টো ননদ, একটা দেবর আর একজন বড় ভাই, তারাও খুব ভালো। বিহান নামক ভাইয়াটা একটু বেশিই ভালো। উনি তাকে বোন মেনেছিলেন, তাই না চাইতেও ওনাকে মনে মনে ভাই স্বীকার করত। অর্পণা মেধা তো ছিল তার বন্ধুর মতো। ছোট চাচি পড়শি আর আরিবের সাথে তেমন সময় কাটানো হয়নি, তবে তারাও ভালো। মির্জা বাড়ির প্রতিটা মানুষই খুব ভালো, কিন্তু তাদের সান্নিধ্য তার মতো অভদ্ররা ডিজার্ভ করে না। ভাবতে গিয়ে অর্পণার গলায় কান্নার দলা পাকিয়ে এলো। অবাক হলো অর্পণা, তার কান্না পাচ্ছে। গলা ফাটিয়ে চিৎকার করতে মন চাচ্ছে, কিন্তু কেন? সে তো কাঁদে না, কাঁদতে পারে না।
তার চোখের জল তো শুকিয়ে গিয়েছিল, মনটা হয়েছিল পাথর সমান। তাহলে আজ এত ব্যথা, এত কান্নার উৎস কি? শুধুই ভালোবাসা? এই ভালোবাসার মূল্য কি? যাকে ভালোবাসলো সে তো পরিচয় জেনেই ছুঁড়ে ফেলে গেল, যাবার আগে একটাবার ফিরে তাকালো না। আজ 10 দিন পেরিয়ে যাচ্ছে, একটা কল, একটা টেক্সট কিংবা সামান্য খোঁজ খবর নেওয়ারও প্রয়োজন মনে করেনি। তপ্ত শ্বাস ফেলে স্টাডি টেবিলের দিকে এগিয়ে গেল অর্পণা। চেয়ারে বসে খাতায় খসখস করে কিছু একটা লিখল। পরপর হাতের চুড়ি, কানের দুল, গলার চেনটা খুলে নাকের ফুলটা খুলতে গিয়ে থেমে গেল। নাকফুল দেওয়ার সময় শাশুড়ি মা বলেছিলেন, বিবাহিত নারীদের নাকে ফুল পরতে হয়, নয়তো স্বামীর অমঙ্গল হয়। অর্পণা জানে এসব কুসংস্কার, তাও ভয় পাচ্ছে। যদি দ্বীপের কোনো ক্ষতি হয়? লোকটা তো এখনো সুস্থ নয়, তার উপর এখন নিশ্চয়ই রাজনীতি, শত্রু আর ক্ষমতা ক্ষমতা খেলায় মেতে উঠবে। এমতো অবস্থায় নাকফুল খোলার মতো কাজ সে করতে পারবে না। অগত্যা নাকফুলের পরিবর্তে ট্রলি থেকে 4টা ওয়াচ বের করে খাতার উপর রাখল। কিছু একটা মনে করে আবারও খাতায় খসখস করে কিছু লিখল। লেখা শেষ হলে ট্রলি হাতে নিচের দিকে হাঁটা দিল। এখন রাত 1:22। পুরো বাড়ি নিস্তব্ধতায় ঘেরা, যে যার মতো রুমে ঘুমাচ্ছে। ও চাইলে সন্ধ্যায় যেতে পারত, কিন্তু এই বাড়ির লোকগুলো তাকে যেতে দিত কিনা সন্দেহ। যেন কেউ আটকে দিতে না পারে, তাই যাবার জন্য রাতের শেষ বেলাটাই বেছে নিয়েছে সে। হলরুম ছাড়ার সময় অর্পণের পা দুটো কেমন ভারী হয়ে আসছিল, কিন্তু এসব পিছুটানে সে গলবে না। আর যাকে পিছুটান হিসেবে বোঝে সেই তো তাকে চায় না, তাহলে কার জন্য পড়ে থাকবে এখানে? সদর দরজা পেরুতেই কালো পোশাকধারী গার্ডদের দেখতে পেল, যারা তাদের নিয়ম মাফিক মির্জাবাড়ি পাহারা দেয়ায় ব্যস্ত। এত রাতে অর্পণার হাতে ট্রলি দেখে মেন গার্ড দৌড়ে এলো তার সামনে। অত্যন্ত সবিনয়ের সাথে প্রশ্ন করল, ম্যাম কোথাও যাচ্ছেন? গাড়ি বের করতে বলবো? কতজন গার্ড সাথে নেবেন ম্যাম? অর্পণা মুচকি হাসল। পরপর ট্রলিটা নিচে রেখে হাতল ধরে টেনে সামনে পা বাড়িয়ে বলল, কিছু লাগবে না, আপনারা আপনাদের কাজ করুন। আমি যে বাইরে যাচ্ছি আপাতত কাউকে জানাবেন না, সময় হলে আমি নিজেই সবাইকে জানিয়ে দিব। গার্ডটি মানল না। এখানকার সবাই জানে স্যার তাদের ম্যামকে ছাড়া কিছুই বোঝে না। খাওয়া থেকে শুরু করে গোসল সবটা ম্যাম নিজের হাতে করে। এক হিসেবে তাকে স্যারের প্রাণভোমরাই বলা চলে। সেই প্রাণভোমরাকে তো আর এভাবে যেতে দেয়া যায় না। তাই বাদ সেধে বলল, নো ম্যাম, আপনাকে আমরা এইভাবে যেতে দিতে পারি না। আপনি আমাদের স্যারের প্রাণ ভোমরা, তা রক্ষা করা আমাদের দায়িত্ব। প্রাণভোমরা? হাসি পেল অর্পণার। এই গার্ডটা কি জানে তাদের স্যার প্রাণভোমরা ছাড়া বেঁচে আছে আজ 10 দিন পেরিয়ে যাচ্ছে? যে মানুষ 10 দিন থাকতে পারে সে 10 যুগও থাকতে পারবে। আল্লাহ ওনাকে ভালো রাখুক। অর্পণা তপ্ত নিঃশ্বাস ফেলে বলল, বেশি দূরে যাচ্ছি না, এই তো সামনেই। আর আপনারা বোধহয় জানেন না আমি অন্যের উপর নির্ভরশীল হতে পছন্দ করি না। ভালো থাকবেন। বলেই বাহিরের দিকে পা বাড়ালো। অর্পণাকে যেতে দেখে বিহানের মোবাইলে কল দিল গার্ডটি। ওপাশ থেকে বন্ধ বলছে। তীব্র সাহস নিয়ে দীপের মোবাইলে কল ঢুকানোর পরেও দেখল একই অবস্থা। কোনো উপায় না পেয়ে আগের মতোই দাঁড়িয়ে রইল। মালিক পক্ষের অনুমতি ব্যতীত কিছু করার ক্ষমতা তাদের নেই। ভঙ্গুর অর্পণা যতই নিজেকে স্ট্রং দেখানো ট্রাই করুক না কেন, তার ভিতরটা ফেটে যাচ্ছে। সবার করে ভবিষ্যৎ বাণীটুকুই সত্যি হলো। অর্পণা এতদিন শুধু এই চেহারাটুকুর জন্যই দ্বীপের কাছে এতটা প্রাধান্য পেয়ে এসেছে। চেহারা বাদে এই অর্পণাটা, তার মনটা, এত এত ভালোবাসা, আদর, স্নেহ, কোনোটারই কি মূল্য নেই ওনার কাছে? এতটা পাষাণ কি করে হলেন? এতগুলো দিনে একটুখানি মায়াও জন্মায়নি তার জন্য? আর ভাবতে পারল না, আর ভাবতে চাইল না অর্পণা। তার এখন থাকার জন্য একটা জায়গা খুঁজে বের করতে হবে। নিজের বলতে পাপ্পা ছাড়া তো কেউ নেই। না আছে চাচার বাড়ি, আর না ফুপির বাড়ি। মামা খালারা তো দেখতেই পারে না।
এ মতো অবস্থায় নিজেকে সেফ একটা প্লেসে দেওয়া বড্ড টাফ। কম করে হলেও 5 থেকে 6 দিন নিজেকে এই শহরে টিকিয়ে রাখতে হবে। তারপর সোজা অস্ট্রেলিয়ায় পাড়ি জমাবে। এরপর আর কেউ তার দেখা পাবে না, না পাপ্পা পাবে আর না ওই পাষাণ পুরুষ। হাঁটতে হাঁটতে মির্জা গলি পেরিয়ে বস্তির গলিতে পৌঁছালো। মির্জা বাড়ি থেকে সোজা মেন রোডে যে রাস্তাটা, ওই দিকে গেলে শুধুই রোড। সেদিকে মির্জাদের 5টা হোটেল ব্যতীত আশেপাশে আর কোনো হোটেল পাওয়ার সম্ভাবনা নেই। তাই বাম দিকে পথ ধরে বস্তির গলিতে পৌঁছালো। এদিক বরাবর হাঁটলে ঠিকই একটা মানসম্মত হোটেল পেয়ে যাবে। গলিতে হাঁটতে গিয়ে অর্পণা হালকা অস্বস্তি হচ্ছে। এরকম অলিগলিতে নেশাখোরের অভাব থাকে না। তার উপর রোড সাইডে থাকা প্রতিটি হোটেল আবাসিক, মানে খারাপ জায়গা। যতই ক্যারাটে, বক্সিং, ফাইটিং জানুক না কেন, এই মুহূর্তে ওর মনের অবস্থা যতখানি বিধ্বস্ত, সেই মন নিয়ে ফাইট করার মতো শক্তি পাবে না। এই মুহূর্তে কোনো অঘটন ঘটে গেলেও লড়াই করার মতো শক্তি তার নেই। সেই সাথে শরীরটা গরম হয়ে আসছে, মাথাটা কেমন ঘুরছে, যখন তখন পড়ে যেতে পারে। এতক্ষণ যা আশঙ্কা করছিল এবার তাই ঘটল। গলির মোড়ে পৌঁছাতেই 5জন ছেলেকে গোল হয়ে বসে তাস খেলতে দেখা গেল। সাথে গাঁজা কিংবা আঠা আছে নিশ্চয়। এসব তরুণ সমাজদের দেখলে অর্পণার খুব খারাপ লাগে। কে জানে কে কোন কারণে এসব হাতে নিয়েছে। কেউ হয়তো ফ্যামিলি প্রেসার, প্রেমিকার থেকে পাওয়া ধোঁকা কিংবা বেকারত্ব। এমনি এমনি তো কারোর স্বভাব খারাপ হয় না। ছেলেগুলোকে অ্যাভয়েড করে সামনের দিকে হেঁটে গেল অর্পণা। তার হাঁটার শব্দ না হলেও ট্রলির চাকার শব্দে ফিরে তাকালো ছেলেগুলো। স্বভাব খারাপ না হলো তো আর এখানে বসে থাকতো না। অগত্যা নিজেদের খারাপ স্বভাবের প্রমাণ দিতে হেলতে দুলতে অর্পণার সামনে গিয়ে দাঁড়ালো। অর্পণা জানতো এরা আসবে, তাই ওরা কিছু বলার আগেই সে শান্ত কণ্ঠে বলল, নিজের কাজে যা, বিরক্ত করিস না, মরার মুড নেই। অর্পণার কথায় বিশ্রীভাবে হেসে উঠল ছেলেগুলো। হাসতে হাসতে একদম ঢলে পড়ে যাওয়ার মতো অবস্থা। এমনিতেই নেশাখোর কিংবা আঠাখোররা একদম চিকনা পাতলা হয়। তবুও তাদের মধ্যে সবচেয়ে চিকন ছেলেটা অর্পণার দিকে মুখ এগিয়ে হাঁ করে শ্বাস ফেলে বলল, বেবি গার্ল, তোমার মুড পাউন লাগবো না, রুমে চলো, মুড আমরা বানিয়ে দিব। গাঁজার অসহ্য গন্ধে মুখ বিকৃত করে নিল অর্পণা। মুখে বলল, রাম ছাগলের জাত, নিজেদের কাজে যা। সত্যি মারার মুড পাচ্ছি না একদমই। মাথায় যে পরিমাণ রাগ উঠে আছে, ট্রাস্ট মি, মারতে শুরু করলে একদম মেরে ফেলবো আমি। আরেকটা ছেলে পেছন থেকে অর্পণার ওড়না টেনে নিল। জর্জেটের ওড়নাটা হওয়ায় গলায় হালকা ব্যথা পেল অর্পণা। ছেলেটা ওড়না হাতে নিয়ে প্যাঁচাতে প্যাঁচাতে হেসে উঠল। অর্পণা ঘাড় বাঁকিয়ে সেই ছেলেটার দিকে তাকালো। শরীরে জ্বর থাকায় অর্পণার চোখ জোড়া লাল হয়ে আছে। এভাবে শকুনের ন্যায় তাকাতেই ছেলেটা থতমত খেয়ে গেল। পাশ থেকে আরেকটা ছেলে অর্পণার হাত ধরে টেনে পড়ল। অর্পণা কিছু বলল না। হাতের ট্রলিটা ফেলে ছেলেটার সাথে কয়েক পা এগিয়ে গিয়ে হুট করে ছেলেটার হাত শক্ত করে ধরে হ্যাচকা টান মারল। তাল সামলাতে না পেরে মাটির দিকে ঝুঁকে গেল ছেলেটা। অর্পণা দাঁতে দাঁত পিষে কোমর বরাবর লাথি দিল। পিচ ঢালা রাস্তায় মুখ থুবড়ে পড়ল ছেলেটা। সাথে সাথে বাকি 5টা ছেলে এগিয়ে এসে ওর হাত ধরতেই হাঁটু দিয়ে দুটো জায়গা মতো মেরে দিল। পরপর মাথা দিয়ে একটা ছেলের নাকে বাড়ি মারল। নাক ফেটে রক্ত গড়াতেই ছেলেটা মাটিতে বসে পড়ল। সবকটা নেশায় বুঝছিল, তাই মার খেয়ে ওঠার প্রয়াস করতে পারেনি। বাকি দুটো, একটা ছেলে ঠাস করে ওর গালে চড় মারল। ফুঁসে উঠল অর্পণা। এই ছেলেটাই ওর ওড়না নেওয়ার সাহস করেছে। এটাকে সে আজ খুন করেই ফেলবে। যে ওড়না দীপ তার গায়ে জড়িয়ে দিয়েছিল, সেই ওড়নায় হাত দেওয়ার মতো সাহস দেখানোর পর বাঁচার ইচ্ছা পোষণ করা নাজায়েজ হয়ে যায়। শরীরের সর্বোচ্চ শক্তি দিয়ে দুটোকে ধাক্কা দিয়ে নিজের থেকে সরিয়ে দিল অর্পণা। পরপর ময়লা ঝাড়ার মতো হাত দুটো ঝেড়ে হাঁটু নিচ পর্যন্ত থাকা গাউনটা তুলে লুঙ্গির মতো কোমরে পেঁচিয়ে দিয়ে নিল। যেই দুটো এখনো তরতাজা আছে
সে দুটোর দিকে চিলের ন্যায় দৃষ্টি ফেলে বলল, বলেছিলাম মুড নেই, কিন্তু আল্লাহ এর নাপাক বান্দা, তোদের শাস্তি হয়নি? হ্যাঁ, শান্তি হয়নি তোদের? শরীর ভরা যাতো না? হ্যাঁ, চল আজ রাস্তার মাঝখানে তোদের চাহিদা মিটিয়ে দিই। ছেলে দুটো এবার একটু ভয় পেল। তারা বোধহয় ভুল করে ফেলেছে। এই মেয়ে মোটেও ভোলা ভালা নয়। ছেলে দুটো উল্টো দিকে দৌড় দিতে নিলে অর্পণা তেড়ে গিয়ে পেছন থেকে একজনের প্যান্ট টেনে কাছে এনে হাঁটু দিয়ে কোমরে মাঝ বরাবর পিক মারল। এটা পড়ে যেতেই দৌড়ে গিয়ে ওড়না নেওয়া ছেলেটার কলার টেনে ধরল। ছেলেটা বোধহয় বেশি একটা নেশা করেনি, শরীরে এখনও যথেষ্ট শক্তি আছে। সে নিজের আত্মরক্ষার জন্য অর্পণার চুল টেনে ধরল। চুল ধরায় আরও ক্ষিপ্ত হলো অর্পণা। দ্বীপের স্পর্শ করা প্রতিটি জায়গায় আঘাত করছে এই ছেলে। পেট বরাবর কিক মেরে নিচে ফেলে বুকের উপর উঠে বসে মুখ বরাবর ইচ্ছে মতো ঘুষি মারতে থাকলো। ছেলেটা প্রতিহত করতে চাইলে ওড়না পেঁচানো হাত থেকে ওড়নাটা খুলে 2 হাত বেঁধে দিল। এমতো অবস্থায় আকাশ কাঁপিয়ে ঝরঝর করে বৃষ্টি নামল। এই বৃষ্টির পানি আর রাতের আধার মিলিত হয়ে পুরনো অতীত আর বর্তমানের আক্ষেপ সব কিছু মিলিয়ে অর্পণার মাথায় জেঁকে বসল। রাগে, ক্ষোভে, আদ্রিয়ানের উপর থাকা রাগ, দ্বীপের বেইমানি, বারবার ঠকে যাওয়ার কষ্ট উগরে দিল ছেলেটার উপর। মারতে মারতে অর্পণা এতটা পরিমাণ হিংস্র হয়ে উঠেছে যে হাঁপাতে হাঁপাতে এদিক ওদিক তাকিয়ে রাস্তার ধারে থাকা পাথরের দিকে নজর আটকালো। ঢোক গিলে গাঢ় নজরে একবার ছেলেটাকে আরেকবার ওই পাথরটাকে দেখে ফুঁসতে ফুঁসতে উঠে দাঁড়ালো। তেড়ে গিয়ে পাথরটা এনে সজোরে ছেলেটার মুখ বরাবর বাড়ি মারতে নিতেই একটা শক্তপোক্ত হাত অর্পণার কোমর জড়িয়ে ধরে অন্যদিকে সরিয়ে নিল, যার ফলে পাথরটা ছিটকে রাস্তার পিচ ঢালা রাস্তায় পড়েছে। দক্ষিণ দিক থেকে আসা জলস্রোতে পাথর পড়তে অনেকটা পানি চারদিকে ছড়িয়ে ছিটিয়ে গেল। অর্পণা সেই অজ্ঞাত লোকটাকে দেখার প্রয়াস করল না, গলা ফাটিয়ে চিৎকার করে উঠল। হাউমাউ করে কাঁদতে কাঁদতে লোকটার হাত থেকে ছাড়া পেতে চাইল, কিন্তু শক্তপোক্ত লোকটার হাত থেকে ছাড়া পেল না। অর্পণার কড়া জোড়াজুড়িতে লোকটা হাঁপিয়ে গেল বোধহয়। ওর বুকের সাথে জাপটে ধরে পিচ ঢালা রাস্তা হাঁটু ভাঁজ করে বসে পড়ল। কে তাকে জড়িয়ে রাখলো, কে তাকে আটকে দিল, সেদিকে মন নেই অর্পণার। সে পাগলের মতো পিচ ঢালা রাস্তায় ঘুষি দিতে ব্যস্ত। লোকটা আটকে দিল সেই হাত, কিন্তু অর্পণা বাধা মানছে না। হাত ছাড়িয়ে আবার ঘুষি বসাতে নিলে লোকটা তার শক্তপোক্ত হাত রাস্তার উপর রেখে দিল। হিতাহিত জ্ঞান হারিয়ে অর্পণা সেই হাতের উপরে ঘুষি মারতে মারতে চিৎকার করে বলল, আই হেট ইউ, আই হেট অল। তোরা সব বিশ্বাসঘাতক, কাউকে ক্ষমা করবো না আমি, স্বার্থপরের বাচ্চা। অর্পণা কাউকে ক্ষমা করবে না, কাউকে না, কাউকে চাই না অর্পণার। আই হেট লাভ, আই অলসো হেট দ্যাট। ধীরে ধীরে অসাড় হয়ে এলো অর্পণার দেহটা। কণ্ঠে কথা জড়িয়ে এলো, পরপরই অবচেতন হয়ে ঢলে পড়ল সেই মানবের বক্ষস্থলে। মানবটি শক্ত করে জড়িয়ে নিল অর্পণাকে। অনেকটা সময় এভাবেই বসে রইল। ঝরঝরে বৃষ্টির ঝাপটায় দুজনেই ভিজে চুপচুপা। অজ্ঞাত মানবটি অর্পণাকে কোলে তুলে নিয়ে ভঙ্গুর পায়ে উঠে দাঁড়ালো। কিছু পথ পিছিয়ে রাস্তায় পড়ে থাকা ট্রলিটা হাতের ভাঁজে নিয়ে হাঁটা ধরল সামনের দিকে। বৃষ্টির কণার সাথে মিশে যাচ্ছে সেই মানবের চোখের পানি, আর সেই পানি গড়িয়ে পড়ছে অর্পণার মুখোদয়ে। ডুপ্লিকেট চাবি দিয়ে ফ্ল্যাটের দরজা খুলে নিঃশব্দে ঘরে ঢুকতেই বিহানের মুখোমুখি হলো দ্বীপ। সে বসার ঘরে বসে দ্বীপের জন্যই অপেক্ষা করছিল। দ্বীপকে ঘরে ঢুকতে বিহান এগিয়ে গেল। সামনাসামনি হওয়ার পরেও পাশ কাটিয়ে চলে গেল দ্বীপ। ওর কাজে একটুও খুশি হলো না বিহান। এখানে আসার পর থেকে বাড়ি যাওয়ার জন্য তাড়া দিচ্ছে, কিন্তু দ্বীপের কানে যেন সেসব কথা পৌঁছানোর নামই নেই। এমনকি ঢাকা আসার পর থেকে ওর দেখাই পাওয়া যায় না। কই থেকে কই যায়, কার কাছে যায়, কি করতে যায়, কোনো হিসেব নেই বিহানের কাছে। প্রতিদিন রাত 2টা 3টা 3:30টায় ফ্ল্যাটে ফিরে আসে। আবার বিহান ঘুম থেকে ওঠার আগে কোথাও একটা চলে যায়।
আজ ভেবেছিল সকালে ঘুম থেকে উঠে যেভাবেই হোক বাড়ি নিয়ে যাবে, কিন্তু প্রতিদিনকার মতো আজকেও ঘুম থেকে উঠে দীপের রুমে গিয়ে দেখে ওখানে দীপের কোনো অস্তিত্বই নেই। বিহানের মাথা কাজ করে না। একটা মেয়েকে সে ভরসা দিয়ে ভাইয়ের বউ করে আনলো, আজ 8 মাস সংসার করার পর সেই মেয়ের জন্য এক বিন্দু মায়া দেখানোর সময় পাচ্ছে না। আচ্ছা, শুধু পরিচয়টাই কি আসল? মানুষটার কোনো মূল্য নেই? এই যে অর্পণা 8 মাস ধরে কঠোর পরিশ্রম আর ধৈর্য নিয়ে ওকে সুস্থ করে তুলল, তার কোনো দাম নেই? এতগুলো দিন ওরা যেভাবে একে অপরের সাথে মিশেছিল, সবটাই কি পারুর মতো অর্পণার মুখটা বলে? বিহানের কাছে দীপকে বড্ড স্বার্থপর মনে হচ্ছে। সে কখনোই ভাবেনি দীপ এতটা অকৃতজ্ঞ হতে পারবে। বিহান দ্রুত পায়ে এগিয়ে গিয়ে দীপের রুমে ঢুকলো। এটুকু সময় দীপ ওয়াশরুমে ঢুকে পড়েছে, ওর নাগাল না পেয়ে বিহান ঘরময় পায়চারি করতে লাগলো। কাটাই কাটাই 6 মিনিট পর ওয়াশরুম থেকে বের হলো দীপ। আবারও বিহানকে মুখোমুখি দাঁড়িয়ে থাকতে দেখে ভ্রু কুঁচকে গম্ভীর কণ্ঠে শোধালো, হোয়াট? এইভাবে পেছন পেছন ঘুরছিস কেন? এনি প্রবলেম? বিহান চোখ গরম করে তাকিয়ে বলল, জানিস না কি প্রবলেম? তুই কি বাড়ি যাবি না? ওখানে তোর বউ তোর জন্য অপেক্ষা করছে। 8 মাস সংসার করার পর নাটক মারাচ্ছ তুমি? তোমার নাটক দেখার জন্য বসে আছি। লজ্জায় নিজেও বাড়িতে ঢুকতে পারছি না। মেয়েটাকে কি জবাব দেবো আমি? মেধাটারও শরীর ভালো না। আমার বাড়ি যাওয়া প্রয়োজন, সাথে তোর নিজেরও। দীপ যেন কোনো কথাই কানে তুলল না। সে এগিয়ে গিয়ে বিছানায় বসে টাওয়েল দিয়ে চুল মোছায় ব্যস্ত হয়ে পড়ল। বিহান এগিয়ে এসে দীপের সামনে দাঁড়িয়ে আবারও কড়া কণ্ঠে বলল, আমার কথা কানে যাচ্ছে না তোর? তুই এতটা অমানুষ কবে হয়ে গেলি জোহান? তোকে ভাই বলতেও আমার বিবেকে বাজছে। আমি যে কোন কুক্ষণে মেয়েটার জীবনটা নষ্ট করতে গেলাম আল্লাহ মালুম। এবার মুখ খুলল দীপ। চোখ মুখ বিকৃত করে বলল, সে কি হয় আমার বউ না? আমার বউয়ের বিষয় আমি বুঝে নেব। যা, নিজের কাজে যা, চালাস না। তেতে উঠল বিহান। তোকে জ্বালাচ্ছি আমি? এই একটা কথা গত 3 দিন ধরে বলে যাচ্ছিস, কিন্তু একটাবার মেয়েটার খোঁজ পর্যন্ত নিসনি। তুই নিজেও জানিস না অর্পণা কতটা জেদি। একবার ছেড়ে গেলে আর কখনো ফিরাতে পারবি না। ও মরে গেলেও তোর কাছে ফিরবে না। দীপ ভাবলে হীনভাবে বলল, তাহলে মরার পর ফিরবে, সমস্যা নেই। মাথা খারাপ তোর? এসব কি বলছিস? মরার কথা কেন বলছিস? পারু মরার পর বেঁচে গিয়েছিস বলে ভাবছিস অর্পণা মরার পরেও বেঁচে যাবি? না, আর কখনোই তোকে বাঁচাতে আমি অন্য একটা মেয়ের জীবন আমি নষ্ট করব না। তুই পাগল হয়ে পথে পথে ঘুরলেও আমি খোঁজ নিতে আসবো না, দেখে নিস। দীপ উত্তর করল না। সে ফোনে কি যেন ঘাঁটাঘাঁটি করছে। বিহানের রাগ এবার আকাশচুম্বী হলো। সে তেড়ে এসে দীপের হাত থেকে ফোনটা কেড়ে নিয়ে বিছানায় ছুঁড়ে মেরে বলল, আমার কথা বুঝতে পারছিস না নাকি সিরিয়াসলি নিতে চাচ্ছিস না? অর্পণা খুব জেদি ভাই, প্রচণ্ড জেদি। ও যাকে একবার ছেড়ে দেয় তার দিকে ফিরেও তাকায় না। দীপ ঠোঁট বাঁকিয়ে হাসল। সাইড টেবিলে থাকা ল্যাম্পটা বন্ধ করে বিহানের উদ্দেশ্যে প্রশ্ন করল, কতটা জেদি? আমার থেকেও বেশি? শরীরে কিছুটা আরাম অনুভূত হতেই চোখ মেলে তাকালো অর্পণা। নিজেকে সম্পূর্ণ অচেনা জায়গায় আবিষ্কার করতেই খেয়াল হলো সে বর্তমানে কোনো এক হসপিটালের বেডে শুয়ে আছে। হাত নাড়াতে চাইলে বুঝল তার হাতে এখনও স্যালাইন চলছে। কিছুটা খটর খটর শব্দ কানে যেতেই বাম দিকে ফিরে তাকালো অর্পণা। একজন নার্স উল্টো দিকে ঘুরে ঔষধের বক্স নিয়ে নাড়াচাড়া করছেন। অর্পণার চোখ মুখ কুঁচকে হসপিটালের রুমটা ভালো করে পর্যবেক্ষণ করতেই বুঝতে পারল সে লেভ এইড হসপিটালে অ্যাডমিট। এরপর গতকালকের কথা মনে করতে চাইল। সে এখানে কিভাবে এসেছে? কে নিয়ে এসেছে? সে তো ওই ছেলেগুলোকে মারছিল। তারপর হঠাৎ হুঁশজ্ঞান হারিয়ে ফেলে ওই ছেলেটাকে পাথর দিয়ে আঘাত করতে নিলে একটা শক্ত হাতের মালিক ওকে নিজের সাথে জড়িয়ে নিয়েছিল। কিন্তু অর্পণা সেই লোকটাকে দেখতে পায়নি। তাহলে কি সেই অজ্ঞাত লোকটি ওকে হসপিটালে অ্যাডমিট করিয়েছে? কে হতে পারে লোকটা? অর্পণা হুঁশে না থাকলেও এইটুকু খেয়াল করেছে ওই লোকের সান্নিধ্যে যাওয়ার পর সে আরও ভেঙে পড়েছিল।
নিজেকে ভেঙে চুরে প্রকাশ করেছিল একজন দুর্বল মানবী রূপে। লোকটাকে খুব আপন মনে হয়েছিল, যেন তার স্পর্শে অর্পণা আদুরে বাচ্চার রূপ নিয়েছিল। কে হতে পারে মানুষটা? বিষয়টা নিয়ে আপাতত আর ভাবল না অর্পণা। সে হালকা গলা খাকারি দিয়ে নার্সটির আকর্ষণ পেতে চাইল। পেছন থেকে গলা খাকারির শব্দ পেতেই ফিরে তাকালো নার্সটি। হাস্যোজ্জ্বল মুখ করে বলল, আমি জানি তোমার জ্ঞান ফিরেছে, তাই তো ঔষধ রেডি করেছিলাম। খেয়ে ওষুধ খেতে হবে না? নার্সটির মুখ দেখে অবাক হলো অর্পণা। এটা তো সিমি। ওকে দেখে শুষ্ক ঠোঁটে কিঞ্চিত হাসি ফুটল অর্পণার। সে সবিনয়ের সাথে বলল, ঝিমি আপু, ভালো আছো? তোমাকে এই 8 মাসে কত খুঁজলাম, তবে পেলাম না। সিমি এগিয়ে এসে অর্পণার স্যালাইনের স্পিড আরেকটু বাড়িয়ে দিয়ে বলল, কেন খুঁজছিলে? তোমার ওয়াচের জন্য? না না আপু, ওসব কিছু না। পারো আপুর সাথে রিলেট প্রতিটা ব্যক্তির সাথে আলাপ করার ইচ্ছে ছিল, তো তাই আর কি। সেবার তো কথাই হলো না। আচ্ছা আপু, আমি এখানে কিভাবে এলাম? কে ভর্তি করিয়েছে আমাকে? সিমি ঠোঁট বাঁকিয়ে হাসল। হাসিটা কেমন রহস্যজনক ঠেকল অর্পণার কাছে। সে ভ্রু কুঁচকে নিতেই সিমি তাড়াহুড়ো করে বলল, তোমার বাড়ি থেকে লোক এসেছে, দেখা করবে না? ওনার সাথে দেখা করে নাও, আমি খাবার নিয়ে এসে একসাথে অনেক আড্ডা দেব। অর্পণা থমকালো। বাড়ি থেকে লোক এসেছে মানে? কোন বাড়ি? মির্জা নাকি জামান? না, পাপ্পা তো আসবে না। তাহলে কি মির্জা বাড়ির কেউ এসেছে? ওর ভাবনার মাঝে সিমি এগিয়ে গিয়ে দরজা খুলে কিছু একটা বলতেই দরজা ঠেলে ভিতর থেকে ঢুকলো আদ্রিয়ান। ওকে ভেতরে রেখে সিমি খাবার আনতে চলে গেল। হসপিটালে আদ্রিয়ানকে দেখে ভ্রু কুটালো অর্পণা। তাহলে কি আদ্রিয়ান ওকে এখানে নিয়ে এসেছে? ওই লোকটা আদ্রিয়ান ছিল? হতেই পারে না। ওই স্পর্শটা খুব আপন মনে হয়েছিল, অথচ আদ্রিয়ানের স্পর্শ কখনোই আপন মনে হয়নি, বরং বিরক্ত লাগত। শিওর হতে মনে জমা প্রশ্নটুকু জমিয়ে না রেখে সরাসরি প্রশ্ন করল, গতকাল আপনি আমাকে এখানে নিয়ে এসেছিলেন? কথাটা বলে সরাসরি আদ্রিয়ানের চোখে তাকালো। চোখ দুটো লাল। প্রতিদিনের দগ্ধতা, কান্নাকাটি, নির্ঘুম রাত কাটানো সব মিলিয়ে আদ্রিয়ানের চোখ মুখের অবস্থা খুবই করুণ। চোখের নিচে কালশিটে দাগ পড়ে গিয়েছে। অর্পণার খুব করে মনে পড়ল আদ্রিয়ান তাকে অপমান করে বাড়ি থেকে বের করে দেওয়ার পর টানা 1 বছর সে ট্রমাই ছিল। সারাক্ষণ চুপচাপ থাকত, আড়ালে কান্না করত, নিজের মাথায় নিজেই আঘাত করত, রাগ সামলাতে না পেরে নিজের হাত নিজেই কামড়াত। এমন একটা রাত যায়নি যেই রাতে অর্পণা শান্তিতে ঘুমিয়েছিল। সেই সময়টাই অর্পণা একা ছিল। তাকে সামলানোর জন্য পাপ্পা ছাড়া আর কেউ ছিল না। অর্পণা বারবার রিয়ালাইজ করেছে পাপ্পা না থাকলে এই ঝন্ন ছাড়া অর্পণাকে কবেই শেয়াল কুকুরে টেনে নিয়ে যেত। এখন আদ্রিয়ানের অবস্থা কিছুটা সেরকমই লাগছে। অর্পণা না চাইতেও প্রকৃতি কেমন রিভেঞ্জ নিয়ে নিল, তাই না? এটাকেই বোধহয় রিভেঞ্জ অফ নেচার বলে। ওর ভাবনার মাঝে শোনা গেল আদ্রিয়ানের মলিন স্বর, না, আমি নই। ভোর রাতের দিকে হসপিটাল থেকে আঙ্কেলের ফোন কল দেওয়া হয়। সেখান থেকেই জানতে পারি তুমি এখানে ভর্তি। জানার পরপরই ছুটে এসেছে। এখানে আসার পর রিসেপশনিস্ট আমার হাতে তোমার ট্রলিটা তুলে দিল। তুমি কি মির্জা বাড়ি থেকে ফিরে এসেছো? দীপ মির্জা এখন সম্পূর্ণ সুস্থ। তুমি আর ওই বাড়ি যাবে না? বলো না জানিম, তুমি কি আমার কাছে ফিরে এসেছো? বিশ্বাস করো, আমার কোনো প্রবলেম নেই। তুমি 8 মাস কেন, 8 বছর মা হয়েও যদি আমার কাছে ফিরতে চাও, আমি তোমায় গ্রহণ করতে রাজি। এবার বলো, আমার কাছে ফিরেছো তুমি? আমি তোমায় সানন্দে গ্রহণ করব। আদ্রিয়ানের অত শত কথা কানে তুলল না অর্পণা। সেই অনড় হয়ে প্রশ্ন করল, আমাকে এখানে কে এনেছে সে বিষয়ে কিছু জানেন? আদ্রিয়ান মাথা ঝাঁকিয়ে নাকচ করে বলল, কে এনেছে জানি না, তবে হাসপাতাল থেকে জানিয়েছে রাত 2টার পর এক অচেনা লোক তোমাকে এখানে নিয়ে আসে। তার পরিচয় জানতে চাইলে সে কিছুই জানায়নি।
লোকটার গায়ে রেইনকোট আর মুখে মাস্ক থাকায় হাসপাতাল কর্তৃপক্ষের কেউ তাকে শনাক্ত করতে পারেনি। তবে যাওয়ার আগে সে শুধু এইটুকুই বলেছে, সে নাকি তোমার বাবার পরিচিত, সাথে আঙ্কেলের নাম্বারটা দিয়ে গিয়েছে যেন হসপিটাল থেকে তোমার বাড়িতে যোগাযোগ করতে পারে। রিসেপশনিস্টের থেকে এইটুকু জানতে পেরেছি।